এসো কম্পিউটার শিখি ক্লাসে আজকের পার্ট এমএস এক্সেল সম্পর্কে ধারণা। কিভাবে একটি এমএস এক্সেল ফাইল ওপেন করতে হবে এবং কাজ করার পরে কিভাবে সেটা নির্দিষ্ট একটি নামে সেভ করতে হবে তার পুরোটাই আজকে আপনাদেরকে আমি ক্লাসে ধারণা দেব। তো প্রথমেই আমাদেরকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের এখানে এটা হচ্ছে স্টার্ট বাটন। এখানে ক্লিক করে এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এরপরে এক্সেলে ক্লিক করব। এখানে এক্সেলে ক্লিক করলে যে এখানে এক্সেল 2013 লেখা আমরা 2016 2019 এরকম আছে, এখানে 2013 দেখা যাচ্ছে। আমরা এক্সেলে ক্লিক করব। করার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে বা ডায়ালগ বক্স আসবে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করার পরে দেখা যাবে এরকম একটি আমাদের স্প্রেডশিট বা শীট আসবে। তো আমরা এখন এই মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব বা এর পরিচিতি সম্পর্কে ধারণা দেব। এখানে এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের মেনু বার। এখানে এই যে মেনু বারে আমাদের ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ এই অপশনগুলো রয়েছে। এটা হচ্ছে আমাদের কলাম। এখানে যে কতগুলো কলাম রয়েছে, এ থেকে অসংখ্য, এ থেকে জেড, তারপরে আরো অনেকগুলো কলাম রয়েছে। রো হচ্ছে আমাদের এই যে 1 2 3 4 এগুলো হচ্ছে একটা রো। তো এখানে আমি রেড মার্ক করে দিয়েছি রো কোনটাকে বলা হয় এবং কলাম কোনটাকে বলা হয়। এবং এই যে এক একটা যে ফাঁকা ঘর, এই ঘরগুলোকে বলা হয় সেল। তাই এক একটা রোতে অনেকগুলো সেল থাকে বা এক একটা কলামে অনেকগুলো করে সেল থাকে। ফর্মুলা বার, এখানে আমাদের এক্সেলের যত সূত্র রয়েছে বা নিয়ম বা রয়েছে এখানে আমাদের লেখা হয় বা ফর্মুলা বারে এই যে অংশটাকে মধ্যে লেখা হবে। কলাম হেডার, এটা হচ্ছে আমাদের কলাম হেডার, মানে কলামের নামগুলো এখানে লেখা হয়, যেমন এ একটা কলাম, বি একটা কলাম, এরকম, এই জন্য এটাকে বলা হয় কলাম হেডার। আমরা নেক্সটে দেখতেছি শীট। এই যে শীট 1, এখানে যদি আমি প্লাস চিহ্নে ক্লিক করি শীট 2 আসবে। এরকম প্লাস চিহ্নে ক্লিক করে আমরা ইচ্ছা করলে অনেকগুলো শীট নিতে পারবো আমাদের কাজের সুবিধার্থে। হরিজন্টাল স্ক্রল বার, হরিজন্টাল স্ক্রল বার হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল স্ক্রল বার। একইভাবে ভার্টিক্যাল স্ক্রল বার হচ্ছে এটা, এই স্ক্রল বার ধরে উপরে নিচে টানলে আমাদের পেজটা উপরে নিচে আসবে এবং হরিজন্টাল স্ক্রল বার ধরে প্রেস করলে বা এখানে এই তীর চিহ্নে ক্লিক করলে আমাদের ডানে বামে পেজটা আসা যাওয়া করবে। আমরা এখন দেখব যে কিভাবে মাইক্রোসফট এক্সেল যোগ করা যায়। আমরা এখানে দেখতেছি যোগের সূত্র, জাস্ট A1 সমান চিহ্ন দিয়ে A1 প্লাস B1। আমাদের A1 ঘরে যে ডাটা এবং B1 ঘরে যে ডাটা, এই দুটো ডাটা যোগ করার জন্য A হচ্ছে কলাম আর 1 হচ্ছে রো, তাহলে A1 মানে 45 আমরা কাউন্ট করব এবং B1 যদি লিখি প্লাস চিহ্ন দিয়ে তাহলে 67টা কাউন্ট হবে। তাহলে দুটো যোগ করলে হয় 112। তো আমরা একটু দেখি আসলে হয় কিনা বাস্তবে। এখানে আমরা এতে লিখলাম 45 বা সিতে লিখলাম 67। এখন আমরা যদি এই সামনে সমান চিহ্ন দিয়ে A1 প্লাস, এখন হচ্ছে কিন্তু সি এর ঘরে কিন্তু আমাদের তথ্যটা আছে, তাহলে C1 যদি এন্টার চাপি তাহলে কত 112 কিন্তু রেজাল্ট চলে আসলো। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের যোগের সূত্রটা ঠিক আছে। আমরা এরপরে দেখব বিয়োগ কিভাবে করা যায়। আমরা এখানে এই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে A1 তার মানে এই তথ্যটা
একইভাবে প্লাস চিহ্ন দিয়ে যদি B1 বলি তাহলে B1, যদি এই তথ্যটা দ্বিতীয় রোতে থাকতো তাহলে হয়তো B2। আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি একসাথে অনেকগুলো মানে কলামের একই রো কিন্তু কলাম অনেকগুলো কলামে যদি যোগ করা যায়, তাহলে একসাথে অনেকগুলো যোগ করার জন্য আমাদের শুধু এখানে কি বসাতে হবে, সমান চিহ্ন দিয়ে সামের পরে দেখেন এখানে আছে A1 এর ঘরে 125 এবং ই পর্যন্ত আছে তথ্যগুলো, আমরা E1 লিখলাম, মাঝখানে চিহ্ন দিয়ে E1 লিখলাম। তাহলে কি হবে, আমাদের টোটাল এই রো এর তথ্যগুলো যোগ হয়ে যাবে। তাহলে আমরা দেখি আসলে হয় কিনা, আমরা প্র্যাকটিক্যাল করে দেখি। আমরা কিছু তথ্য লিখি, 35, 34, 35, 67, আবার 67 লিখলাম, 79 লিখলাম। আমরা এখন F1 এর ঘরের সূত্র অনুসারে লিখি, সমান SUM ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এখানে হবে A1, তারপরে কি লিখবো, সর্বশেষ আছে কি E1 এর ঘরে তথ্য আছে, তাহলে E1 ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এন্টার চাপলাম। তাহলে দেখা গেল কি টোটালটার যোগফল কাউন্ট হয়েছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে আমরা দেখব কিভাবে বিয়োগ করা যায়। তো বিয়োগের বেলায় কিছুই না, জাস্ট মাঝখানে প্লাসের জায়গায় কি বসবে, মাইনাস চিহ্ন বসবে। A1 78 তথ্য রয়েছে এবং B1 এ রয়েছে 67, তাহলে A1 সমান চিহ্ন দিয়ে A1 মাইনাস B1 লিখলে রেজাল্ট আসবে। আশা করি তোমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। তাহলে আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম। এরপর হচ্ছে গুণ, এক্সেলের গুণ কিভাবে গুণ করতে হবে। আমরা ওই যোগ বিয়োগের মতো জাস্ট এখানে যদি আমি স্টার চিহ্নটা ব্যবহার করি, এক্সেলে এক্সটার চিহ্নটা দ্বারাই গুণ প্রকাশ করা হয়। এজন্য আমরা দেখো গুণের সূত্রতে সমান A1 স্টার চিহ্ন B1। তোমাদের কিবোর্ডের 8 নম্বরে যে নাম্বার কি রয়েছে 8 নম্বরের উপরেই দেখবে স্টার চিহ্নটা রয়েছে। আশা করি স্টার চিহ্ন প্রেস করে এবং B1 লিখলে রেজাল্টটা চলে আসবে। তাহলে A1 রয়েছে 78, B1 এ রয়েছে 67, দুটো গুণ করলে 5226 হয়। এখন দেখব ভাগ চিহ্ন। আমরা ভাগ চিহ্নটাকে এভাবে লিখতে পারি, A1 ভাগ B1। তাহলে দেখো 25 দ্বারা 125 এর যদি ভাগ করি তাহলে 5 হয়। এরপরে আমরা শতকরা হার নির্ণয় করব। দেখো কিভাবে, 125 এর 15%, তার মানে হচ্ছে 100 টাকায় যদি 15 টাকা হয় তাহলে 125 টাকায় তোমার কত আসবে। তাহলে আমি কি করলাম, দেখো A1 লিখলাম, তার মানে 125 গুণ 15% দিয়ে দিলে রেজাল্ট, ইন্টার চাপলে রেজাল্ট চলে আসবে। তাহলে 125 এর 15% হচ্ছে 18.75। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা সাথে সাথে প্র্যাকটিস করলে সত্যতা পেয়ে যাবে। অ্যাভারেজ বা গড় নির্ণয়। আমাদের এখানে এ থেকে এই পর্যন্ত 5টা কলামে তথ্য রয়েছে এবং একটা রো। তাহলে আমরা কিভাবে অ্যাভারেজ বের করব, এই 5টা প্রথমে যোগ করব। তাহলে আমরা যোগের সময় কি করি, অনেকগুলো তথ্য যে সাম লিখে A1 চিহ্ন দিয়ে এই চিহ্নটা দিই, দেওয়ার পরে E1 লিখি। তাহলে আমরা এখানে গড়ের জন্য অ্যাভারেজ ব্যবহার করব, সাম না লিখে অ্যাভারেজ লিখব। তাহলে আমরা দেখি প্র্যাকটিক্যালি যে আসলে হয় কিনা। দেখো আমি এখানে কিছু তথ্য লিখতেছি,
তিনটা তথ্য দিয়ে বুঝাই তোমাদেরকে। সমান চিহ্ন দিলাম, অ্যাভারেজ লিখলাম। দেখো এ ভি চাপ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অ্যাভারেজ লেখাটা চলে আসছে। আমরা এটা লিখলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের পরে তাহলে এখানে আছে কি E2। এখন কিন্তু 1 এর কোনো রোতে তথ্য নেই, আছে কি 2 রোতে। তাহলে E2 সমষ্টি বা যোগের চিহ্ন, তারপর হচ্ছে আমার সর্বশেষ কত G2। তাহলে G2 ব্র্যাকেট ইন্টার চাপ দিলে আমার অ্যাভারেজটা কিন্তু চলে আসতেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অ্যাভারেজের এটাকে আমি আরেকভাবে লিখতে পারি। দেখো জাস্ট ওই যোগের মতো আমরা কি করলাম, সমান দিলাম SUM সাম ব্র্যাকেট, তাহলে E2 যোগ চিহ্ন G2। এখন দেখো এটা কিন্তু যোগফল বের হবে, তাহলে ভাগ করার জন্য আমরা কি করবো, এটাকে 3 দ্বারা ভাগ করলে কিন্তু অ্যাভারেজ বের হয়ে যাবে। তাহলে ভাগ চিহ্ন 3, ইন্টার চাপ দিলে দেখো একই রেজাল্ট কিন্তু আসতেছে। দেখো এইটার সূত্রটা কি, এটার জন্য দেখো কি ব্যবহার করেছি, এক ধরনের মানে জাস্ট যোগ করে 3 দ্বারা ভাগ। আর এটার জন্য কিন্তু সেটা নেই, জাস্ট অ্যাভারেজটা লিখছি, ভিতরে যোগের কাজটা লিখেছি। তাহলে অ্যাভারেজ দিলে কিন্তু যোগ হয়ে যাচ্ছে, এখন আর 3 দ্বারা ভাগ করা লাগতেছে না। আর এটা অ্যাভারেজ ছাড়া আমরা 3 দ্বারা ভাগ করলাম, যোগ করে যোগফলটাকে 3 দ্বারা ভাগ করলাম, তাও কিন্তু অ্যাভারেজটা চলে আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব কিভাবে আমরা এই কাজ করার পরে এই ফাইলটাকে আমাদের একটা নির্দিষ্ট নাম দিয়ে সেভ করতে পারি। তো আমরা প্রথমেই কন্ট্রোল+S চাপ দিব কিবোর্ডে। চাপ দেওয়ার পরে তোমার নিচের এই ডায়ালগ বক্সটা আসবে। দেখো এখানে কিন্তু এই যে সেভ অ্যাজ একটা অপশন আছে, উপরে আছে সেভ। তোমরা সেভ অ্যাজে ক্লিক করবে। সেভ অ্যাজে ক্লিক করার পরে তোমরা ব্রাউজে ক্লিক করবে। এই যে এখানে দেখো ব্রাউজ আছে, ব্রাউজ একটা এই যে ফোল্ডার সহ লেখা আছে, এই ব্রাউজটার মধ্যে ক্লিক করলে আমরা আবার একটা ডায়ালগ বক্স আসবে। এই বক্সের মধ্যে তোমার ফাইল নেমটা লিখবে। এই যে এখানে নীল এই যে হয়ে আছে, দেখো এখানে ফাইল নেম লেখা আছে। এই ফাইল নেমের মধ্যে তুমি যেই নামে সেভ করতে চাও তোমার ফাইলটা, সেই নামটা লিখবে। লিখে এখানে যে সেভ লেখা এই যে নিচে, এই সেভে ক্লিক করলে তোমার ফাইলটা সেভ হয়ে যাবে সেই নির্দিষ্ট নাম। আশা করি তোমরা ক্লাসে কিভাবে এক্সেলের একটা ফাইল ওপেন করতে হবে এবং সেখানে কাজ করার পরে কিভাবে নির্দিষ্ট নামে সেভ করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে একটা স্কুলের রেজাল্ট শীট তৈরি করা যায়। আমরা নেক্সট ক্লাসে সে ব্যাপারে আলোচনা করব। আশা করি তোমরা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফেজ।